সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। চলো আমরা কপোতাক্ষ নদ নিয়ে কথা বলি। তো প্রথমে আসো কবি পরিচিতি। কবি মাইকেল মধুসূদন দত্ত। তোমরা দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে লিখে রেখেছি কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম 25শে জানুয়ারি 1824। কোথায়? যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে। ঠিক আছে? আচ্ছা, তার শিক্ষা জীবন। তার পিতার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত। তিনি কলকাতা জজ কোর্টের একজন বিখ্যাত উকিল ছিলেন এবং জমিদার পরিবারের ছিলেন। তার মায়ের নাম হচ্ছে জাহ্নবী দেবী। তার প্রাথমিক শিক্ষাটা তার মা জাহ্নবী দেবী থেকে তিনি গ্রহণ করেন। তিনি জাহ্নবী দেবী তাকে রামায়ণ, মহাভারত, এই পৌরাণিক বিষয়গুলোর পরিচিতি তুলে ধরেন। এরপর গ্রামের মক্তবের মৌলবীর কাছে তিনি আরবি এবং ফার্সি শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তিনি ওই যে কলকাতা হিন্দু কলেজে পড়াশোনা করেন, বিশপ কলেজে পড়াশোনা করেন। হিন্দু কলেজ যেটি বর্তমানে প্রেসিডেন্সি কলেজ এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে, তোমরা জেনে থাকবে। তো তার একটা উল্লেখযোগ্য ঘটনা যে তোমরা দেখতে পাচ্ছ যে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1842 খ্রিস্টাব্দ। এই সালটা মনে রাখতে হবে। এটি হচ্ছে তার ছোটোবেলা থেকেই ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্য এবং পাশ্চাত্য সংস্কৃতির উপর তার যথেষ্ট অনুরাগ ছিল। তো সেই মোহে তিনি একটা পর্যায়ে এসে তার যে ধর্ম, স্বধর্ম ত্যাগ করেন এবং খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, এবং যার কারণে তাকে পরবর্তী জীবনে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছিল, বিশেষ করে আর্থিক দিক থেকে। তার পিতা তাকে ত্যায্য পুত্র ঘোষণা করেন। আচ্ছা, এরপর দেখো তার সাহিত্যকর্ম। তিনি ইংরেজিতে লেখালেখি করতেন এবং তার প্রথম কাব্যটা হচ্ছে ক্যাপটিভ লেডি। তিনি আশা করেছিলেন তিনি ইংরেজি সাহিত্যে একটি ভালো একটা অবস্থান নিতে পারবেন, কিন্তু সে আশায় গুড়ে বালি। তোমরা দেখতে পাচ্ছ তার অমর সৃষ্টি মেঘনাদবধ কাব্য, যেটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য এবং বাংলা সাহিত্যের আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয় এই মাইকেল মধুসূদন দত্তকে। তার শ্রেষ্ঠ কীর্তি মেঘনাদবধ কাব্য। অন্যান্য কাব্যের মধ্যে আছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য। এরপর নাটকের মধ্যে দেখো শর্মিষ্ঠা, তার প্রথম সার্থক নাটক বাংলা সাহিত্যে। শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী। তারপর প্রহসনের মধ্যে আছে দেখো একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ। এবং তার উল্লেখযোগ্য আরেকটা দিক হচ্ছে তিনি চতুর্দশপদী কবিতাবলী রচনা করেন এবং বাংলা সাহিত্যে সেটি ছিল প্রথম চতুর্দশপদী কবিতাবলী বা সনেট। এবং আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন। এটি অক্ষরবৃত্ত ছন্দের একটা বিশেষ রূপ। তো তাহলে বাংলা সাহিত্যে প্রথম তিনি যে কাজগুলো করেছেন, যেমন এই যে মেঘনাদবধ কাব্য প্রথম সার্থক মহাকাব্য, তারপর প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, প্রথম এই যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন এবং সনেটের প্রবর্তন করেন। এইগুলোর দিক থেকে তিনি ছিলেন অগ্রদূত বাংলা সাহিত্যে। তো আমরা যে কবিতাটা আলোচনা করব সেটি হচ্ছে চতুর্দশপদী কবিতা। তার বিখ্যাত একটি কবিতা কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে বা সনেট। এই সনেট সম্পর্কে একটু কথা বলি। সনেটটা কী রকম তোমরা জেনে থাকবে। আমরা বিশ্ব সাহিত্যে যেই সনেটের পরিচয় পাই,
সনেট কথাটা আসলে ইটালিয়ান শব্দ। সনেট সনেট এটি ইটালিয়ান শব্দ, সনেটো থেকে এসেছে। সনেটো কথার অর্থ হচ্ছে সাউন্ড অথবা লিটল সং। তো সনেটটা একটা এই ইংলিশেও কিন্তু এটা আমরা দেখতে পাই যে এটি 14 লাইনের কবিতা, ঠিক আছে। তো সেটা একটা বিশেষ ধরনের যে গীতি কবিতা, এই লিরিক্যাল পোয়েম। তোমার এটি হচ্ছে 14 আয়াম্বিক পেন্টামিটার লাইনে থাকবে উইথ অ্যান ইন্টিগ্রেট রাইম স্কিম। মানে এই সনেট ইজ এ লিরিক্যাল পোয়েম অফ 14 আয়াম্বিক পেন্টামিটার লাইন উইথ অ্যান ইন্টিগ্রেট রাইম স্কিম, দ্যাট ইজ সনেট। তো সনেট আমরা 3 ধরনের বিশ্ব সাহিত্যে সনেট আমরা লক্ষ্য করি। যিনি প্রথম প্রবর্তন করেছিলেন তিনি হচ্ছেন ইতালিয়ান কবি পেত্রার্ক, সেজন্য বলা হয় পেট্রার্কান সনেট, পেট্রার্কান সনেট বা পেত্রাকীয়, আমরা বাংলায় এটাকে লিখি পেত্রাকীয় সনেট। তারপর শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, শেক্সপিয়ারিয়ান সনেট, এবং আরেকটা হচ্ছে স্পেন্সারিয়ান সনেট। স্পেন্সারিয়ান সনেট এডমুন্ড স্পেন্সারের নাম অনুসারে। পেত্রাকীয় সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট বা এটাকে আমরা ইংলিশ সনেটও বলে থাকি, আরেকটা হচ্ছে স্পেন্সারিয়ান সনেট। আরও যদি ছোটো ভাগ করি আমরা মূলত 2 ভাগে, পেত্রাকীয় সনেট এবং ইংলিশ সনেট, এই 2 ধরনের সনেট লক্ষ্য করি। পেত্রাকীয় সনেটটা কীরকম? এখানে 8 লাইন থাকবে আর 6 লাইন থাকবে, 8 লাইন আর 6 লাইন। এই 8 লাইনের একটা স্তবক, 6 লাইনের একটা স্তবক, এটাকে বলা হয় অক্টেভ বা অষ্টক, আর এটাকে বলা হয় সেস্টেট বা ষষ্ঠক। এটিকে বলা হয় অষ্টক। এরকম 2টো স্তবক থাকবে। আর শেক্সপিয়ারিয়ান সনেটটা কেমন বা ইংলিশ সনেটটা, এটি থাকবে তোমার 3টি 3 কোয়ার্টেন্স, 3 4 12, 4 লাইন 4 লাইন 4 লাইন 2 লাইন, অর্থাৎ 4 চরণের 3টি স্তবক এবং 2 চরণের 1টি স্তবক। এটি হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট। আবার স্পেন্সারিয়ান সনেটও কিন্তু একই রকম 3 কোয়ার্টেন্স এবং একটা কাপলেট। তো আবার অন্তমিল বা রাইম স্কিমের দিক থেকেও কিন্তু আমরা একটু ভেরিয়েশন লক্ষ্য করি। যে পেত্রাকীয় সনেট, এটা একটু খেয়াল করবে, আমি লিখলাম এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি সি ডি, অথবা সি ডি ই সি ডি ই। ষষ্ঠকটা এরকম হবে আব্বা আব্বা, সি ডি সি ডি সি ডি অথবা সি ডি ই। আর এখানে হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটটা হবে এ বি 4 লাইনের এটি, তারপর হচ্ছে সি ডি, তারপর হচ্ছে ইএফ এবং শেষ 2 লাইন হচ্ছে জি। ঠিক আছে। স্পেন্সারিয়ান সনেটটা অনেকটা এরকম এ বি, বিসি, সিডি ই। এটি হচ্ছে স্পেন্সারিয়ান সনেট আর এটি হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। তো আমরা এই 3 ধরনের সনেট মূলত লক্ষ্য করি। তো আমরা দেখব মাইকেল মধুসূদন দত্ত, যে আমরা যে তার লেখা যে কপোতাক্ষ নদ, এটি কোন ধরনের সনেট? এটি কি পেত্রাকীয় সনেট, না ইংলিশ সনেট, নাকি স্পেন্সারিয়ান সনেট, সেটি আমরা একটু দেখব। তো চলো আমরা কবিতায় আসি। আচ্ছা, এবার আসো আমরা যে কপোতাক্ষ নদ কবিতাটা একটু পড়ি। দেখো, সতত হে নদ তুমি পড় মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত জ্যামতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি
এই মিনতি গাবে বঙ্গজজনের কানে শখে সখারিতে নাম তার এই প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তো আমরা দেখো কবিতাটি আমরা এই যে পেত্রাকীয় যে সনেট সেই সনেট অনুযায়ী এটি কিন্তু গঠনগত দিক পেত্রাকীয় সনেট 8 লাইন এবং 6 লাইন। প্রথম লক্ষ্য করো এখানে 8 লাইন বা অষ্টক যেটাকে আমরা বলছি অষ্টক 8 লাইন আর শেষের 6 লাইন এটি হচ্ছে তোমার ষষ্ঠক। অষ্টকে কি থাকে তোমরা দেখে থাকবে, অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, ভাবের যে থিমটা সেটির শুরু আরম্ভ, ভাবের প্রবর্তনা থাকে অষ্টকে, আর ভাবের পরিণতি থাকে ষষ্ঠকে। আচ্ছা, আমরা এই কবিতার প্রথমে আমরা ইয়েটা লক্ষ্য করি, রাইম স্কিম বা অন্তমিলটা একটু খেয়াল করি। দেখো শেষে কি আছে, নে নে, এই নেকে আমি যদি ক ধরি, লেকে খ, তারপর নে, এটা নে আগেরটার মতো মিল আছে ক, এই লেকে কি ধরবো খ, লে খ, খ ধরেছি, নে ক, লে এটি খ, লে খ, নে এটি হচ্ছে ক। দেখো নে হলো ক, লে হলো খ। এরপর দেখো বে, এটি আসলো ক খতে পড়েনি, এটি নতুন আরেকটি গ। তে এটিও আগে আসেনি, সুতরাং এটি ঘ। বে এসেছে গ, তে ঘ, বে গ, তে ঘ। তাহলে আমরা লক্ষ্য করলাম যে তোমাদের পেত্রাকীয় সনেটের যেটি ষষ্ঠকে যেটি থাকে সিডি 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 বা সিডিই, ষষ্ঠকটা পুরোপুরি ষষ্ঠক যেটা সেটি পেত্রাকীয় সনেটের সিডি 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 অথবা সিডিই সিডিই বলেছিলাম আমি। তো এখানে ষষ্ঠকটা বরাবর এটি, ঠিক আছে। অষ্টকটা দেখো, অষ্টকের প্রথম 4 চরণ ক এ বি, অর্থাৎ প্রথম 4 চরণটা হচ্ছে তোমার যে শেক্সপিয়ারীয় সনেট বা ইংলিশ সনেটের মতো এ বি, এটি হচ্ছে শেক্সপিয়ারীয় সনেটের প্রথম 4 লাইন। আর অষ্টকের শেষ 4 লাইন খেয়াল করো, এ বি বি এ, এ বি বি এ, এ বি বি এ, এটা ছিল তোমার পেত্রাকীয় সনেটের। তাহলে এই প্রথম পেত্রাকীয় সনেটের শেষের 6 লাইন একই হুবহু, আবার এই অষ্টকের শেষ 4 লাইন হুবহু পেত্রাকীয় সনেটের। এই প্রথম 4 লাইনের পরিবর্তে প্রথম 4 লাইনের অন্তমিলটা শেক্সপিয়ারীয় সনেট বা ইংলিশ সনেটের মতো। তাহলে গঠনগত দিক পেত্রাকীয় সনেট, এটি গঠনগত দিক থেকে এটি পেত্রাকীয় সনেট, পেত্রাকীয়। আর অন্তমিলের দিক থেকে লক্ষ্য করলাম এই শেষের 6 লাইন এবং অষ্টকের শেষের 4 লাইন, এই 10 লাইন হচ্ছে পেত্রাকীয় এবং প্রথম 4 লাইন হচ্ছে ইংলিশ সনেট বা শেক্সপিয়ারীয় সনেটের মতো। আচ্ছা, এখন আসো আমরা এই কবিতার কথাগুলো বোঝার একটু চেষ্টা করি। স্তবকগুলো খেয়াল করো, প্রথমে কি বলেছে, প্রথম চরণটা, প্রথম 2 চরণ খেয়াল করো। সতত, সতত অর্থ কি, সবসময়, সর্বদা। হে নদ, নদকে সম্বোধন করে বলেছে তুমি। পর মোর মানে আমার মনে, হে নদ সবসময় তুমি আমার মনে পড়ো। সতত সবসময় তোমার কথা ভাবি এই বিরলে। এই বিরলে অর্থ কি, একান্ত নিরিবিলিতে। বিরল অর্থ একান্ত নিরিবিলিতে। তাহলে কি দাঁড়ালো, হে নদ সবসময় তুমি আমার মনে পড়ো এবং একান্ত নিরিবিলিতে আমি সবসময় তোমার কথা ভাবি। এটা কোন প্রেক্ষাপটে লিখছেন কবি? আমরা জানি যে তিনি এই বিলেতে চলে যান,
হ্যাঁ, আইন নিয়ে পড়াশোনার জন্যে, কিন্তু সেখানে পড়াশোনা শেষ না করে ফ্রান্সের ভার্সাই নগরীতে তিনি অবস্থান করছিলেন, চলে যান। সেখানে তিনি তার এই যে ফেলে আসা অতীত নিয়ে বেশ স্মৃতিকাতর হয়ে পড়েন। তার অতীতের যে সুখ স্মৃতিগুলো তাকে বারবার নাড়া দেয়। প্রবাস জীবনে তিনি দুঃখ, দারিদ্র্য এবং স্নেহহীন একটা অবস্থার মধ্যে, একটা প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে যান। সে সময় বারবার তার এই ফেলে আসা শৈশব, কৈশোর, যে সময়টা তিনি কাটিয়েছেন, খুব আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। তার প্রাণসখা বলা চলে এই কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদে তার অনেক স্মৃতি, সেই সুখকর স্মৃতিগুলো তাকে পীড়া দেয়। এবং আমরা জানি যে তিনি এই যে তার সত্তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, তাকে আমরা আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবে অনেকে অভিহিত করে থাকেন। তো তার সেই ধর্ম, নিজের সত্তা, সব কিছুর বিরুদ্ধে বিদ্রোহ করে একটি মোহে পড়ে তিনি যে ভুলটা করেছেন, তার যখন এই মোহটা ভঙ্গ হয়েছে, তিনি যখন বুঝতে পেরেছেন তার স্বজাতি, স্বভাষা, স্বভূমি এর গুরুত্ব, এর কোনো বিকল্প হতে পারে না, সেটি তিনি যখন উপলব্ধি করতে পেরেছেন, তখনই তিনি এই বাংলায় আবার ফিরে আসতে চেয়েছেন। এ বাংলা, তার এই জন্মভূমির কথা তার মনে বারবার উঁকি মেরেছে। তিনি এই জন্মভূমির কথা স্মরণ করে বারবার কাতর হয়েছেন, এবং সেই প্রেক্ষাপটে তার এই প্রিয় কপোতাক্ষ নদকে, তার গ্রামে তার পাশ দিয়ে বয়ে যাওয়া এই কপোতাক্ষ নদের সাথে তার অনেক স্মৃতি ছিল, সেই স্মৃতির কথা মনে করে তিনি এই কবিতাটা লিখেছেন। তো সে বলছেন তিনি যে, সব সময় হে নদ তুমি আমার মনে পড়ো, এবং সব সময় তোমার কথা একান্ত নিরিবিলিতে যখন আমি থাকি আমি ভাবি। সতত জ্যামতি লোক নিশার স্বপনে, সবসময় যেমন করে, জ্যামতি হচ্ছে ক্রিয়া বিশেষণ, এটি জ্যামতি মানে যেমন করে বা যেরূপ, লোক নিশার স্বপনে, নিশা হচ্ছে রাত, রাতের স্বপনে যেমন করে লোক শোনে মায়ামন্ত্র ধ্বনি। স্বপ্নের মধ্যে আমরা এক ধরনের স্বপ্ন, তো স্বপ্নই, স্বপ্নের কোনো ধরনের স্বপ্নটাকে একেবারে ক্লাসিফাই করে বলা যাবে না যে কি আমি এই স্বপ্নের অর্থ এটি বা এই স্বপ্নটা এরকম হবে, এরকম বলা যাবে না। তো স্বপ্নে আমরা অনেক কিছু দেখি। স্বপ্নের মধ্যে তিনি বলছেন, সবসময় যেমন করে লোক রাতের স্বপনে মায়া মন্ত্রধ্বনি শুনে। মায়া মন্ত্রধ্বনি, মায়া মানে যেটি একটি আকর্ষণের একটা ভাব সৃষ্টি করে। মন্ত্রধ্বনি, মন্ত্রধ্বনি জানি আমরা, কিছু মন্ত্র হচ্ছে কিছু শব্দ, কিছু কথা, যেগুলো মানে একটি আবেশ সৃষ্টি করার জন্যে বা একটা প্রভাব সৃষ্টি করার জন্যে ব্যবহৃত হয়। সেই ধরনের কবি বলছেন যে এই মন্ত্রধ্বনি লোকে যেভাবে শুনে, তব কলকলে, তো তব বলতে এখানে তবটা প্রনাউন হিসেবে, তব আবার কিন্তু অব্যয় হিসেবে ব্যবহার হয়, কিন্তু এখানে প্রনাউন হিসেবে তোমার। কলকলে, কলকল ধ্বনি, নদী প্রবাহের ধ্বনি, সেটাকে কলকল ধ্বনি। অর্থাৎ যেমন করে লোক রাতের বেলায় স্বপনে মায়া মন্ত্রধ্বনি শুনে এবং তোমার এই কলকল ধ্বনি ঠিক একইভাবে আমি শুনতে পাই। এটা এক ধরনের মায়ামন্ত্র, মুগ্ধ করে আমাকে রাখে, আচ্ছন্ন করে রাখে। সে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, আমি এই কানটা জুড়াই ভ্রান্তির, ভ্রান্তি মানে ভুল, ছলনে, ভুলের ছলনায় বলতে এখানে বোঝানো হয়েছে আসলে এটি একটা ইলুশন বা দৃষ্টিভ্রম, আমরা যেটাকে মরীচিকা বলি। একটা জিনিস আমি দেখছি কিন্তু আসলে জিনিসটা অন্য কিছু। আমি মনে করছি, যেমন মরুভূমিতে অনেকেই যে মরীচিকার কথা তোমরা জেনে থাকবে যে এটি হয়ে থাকে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। হ্যাঁ, সেখানে পানি নাই, কিন্তু পানি মনে করে গাছের ছায়া দেখে, ছায়াটা যখন একটু দুলে মনে করে দূর থেকে সেখানে কি মনে করে পানি আছে। এটি একটা ভ্রান্তির ছলনা। ঠিক একইভাবে ইলুশন, এক ধরনের ভ্রম। হ্যাঁ, আমি এই কানে যেন তোমার সেই, আমি আসলে শুনি না, কিন্তু মনে হচ্ছে যে কবি বলছেন যে আমি ভুলের ছলনায় বা একটা ভ্রমের কারণে তোমার সেই কলকল ধ্বনিটা মায়ামন্ত্র ধ্বনির মতো যেন আমি শুনি এবং আমার এই কানটা জুড়ে যায়।
বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, অনেক দেশে কবি যেহেতু অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন, অনেক নদ দল, দল মানে হচ্ছে প্লুরাল নাম্বার এখানে বোঝানো হয়েছে, বহু বচন, অনেক নদ দেখেছেন, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, প্রশ্নবোধক চিহ্ন। তিনি অনেক দেশ দেখেছেন, অনেক নদ নদী দেখেছেন, কিন্তু কোনো নদী তার এই যে স্নেহের তৃষ্ণাটা, কোনো নদীর জলে তার এই স্নেহের তৃষ্ণাটা মিটেনি, অথবা কোনো নদের সৌন্দর্যে তিনি তুষ্ট হননি, বা কোনো নদের জলে তার স্নেহের এই যে তৃষ্ণা, সে তৃষ্ণাকে মেটাতে পারেনি। আসলে এই জন্মভূমিকে কবি এই মা হিসেবে কল্পনা করেছেন, যার কারণে এই কপোতাক্ষ নদের সাথে তার যেন মনে হচ্ছে স্নেহে, কপোতাক্ষ নদ তাকে স্নেহডোরে আবদ্ধ করে রেখেছে। দুগ্ধ স্রোত, খুব গুরুত্বপূর্ণ একটি কথা, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। দুগ্ধ স্রোতরূপী, দুগ্ধ হচ্ছে দুধ, স্রোতের মতো, স্রোতের রূপ তুমি জন্মভূমি স্তনে। জন্মভূমি স্তনে, এই জন্মভূমি বা এই স্বদেশ যদি মা হয়ে থাকে, মায়ের স্তনে তুমি বা কপোতাক্ষ নদটা যেন দুধের ফোয়ারা, দুধের ফোয়ারা, অর্থাৎ মা যেমন তার বুকের স্তনে মাতৃদুগ্ধের মাধ্যমে সন্তানকে লালিত করে, কপোতাক্ষ নদও ঠিক একইভাবে এই দেশমাতৃকার স্তনস্বরূপ, যেখান থেকে দুধের ধারাটা অবিরাম প্রবাহিত হচ্ছে, আর এই বঙ্গবাসী সেই দুগ্ধ পান করে যাচ্ছে, লালিত হচ্ছে, পালিত হচ্ছে এবং বড় হচ্ছে। কবি এখানে এই কপোতাক্ষ নদকে সেই দুগ্ধস্রোতরূপী জন্মভূমি স্তন হিসেবে অভিহিত করেছেন। এরপরে দেখো অষ্টকের কথাটা ভাবের প্রবর্তনা। তাহলে আমরা ভাবটা কি, ভাবটা এখানে দেখতে পাচ্ছি, তিনি স্মৃতিকাতর হয়েছেন, তিনি তার এই প্রবাস জীবনের দুঃখ কষ্টে বা তার যে দারিদ্র একটি জীবন নিয়ে তার যে সংগ্রাম, এটির সাথে তিনি যখন পেরে উঠছেন না, তার শৈশব কৈশোরের ফেলে আসা সুমধুর স্মৃতিগুলো তাকে তখন তাড়িয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, এবং তার যে মোহটা ভঙ্গ হয়েছে, তিনি যে মনে করেছিলেন ইংরেজি সাহিত্য এবং পাশ্চাত্য সংস্কৃতি এর মধ্যে অনেক কিছু আছে, এটি অনেক সমৃদ্ধ, আসলে লক্ষ্য করলেন এটি অন্তঃসার শূন্য। তার নিজের সত্তা, তার নিজের মাতৃভূমি, মাতৃভাষা এবং দেশমাতৃকার কথা ভুলে আসলে অন্য কিছুকে অবলম্বন করে মানুষ তার পরিচিতিটাকে তুলে ধরতে পারে না, মেলে ধরতে পারে না। এই ভুল তার যখনই ভাঙে, তখন তিনি এই কবিতা মাধ্যমে তার যে গভীর যে অনুশোচনা, এখানে আমরা লক্ষ্য করছি তার স্মৃতিকাতরতা, এই জিনিসটা লক্ষ্য করছি, স্মৃতিকাতরতা, নস্টালজিক স্মৃতিকাতরতাটা আমরা লক্ষ্য করছি। ঠিক আছে, কপোতাক্ষ নদের প্রতি তার যে গভীর প্রেম, এই ভালোবাসা, সেটিকে তিনি তুলে ধরেছেন, তিনি স্মৃতিকাতর হয়েছেন, এই ভাবটা এখানে এই অষ্টকের মধ্যে ফুটে উঠেছে। ষষ্ঠকে দেখো, ষষ্ঠকে এসে কি বলছে, আর কি হবে দেখা। এই যে এই লাইনটা, নবম লাইন, খেয়াল রাখবে, নবম, এই যে নবম চরণ, এটাকে বলা হয় যে টার্নিং পয়েন্ট। এই যে সনেটের টার্নিং পয়েন্ট, বা এটাকে ভোল্টা বলা হয়, ভোল্টা, সাহিত্যের ভাষায় এটাকে ভোল্টা। তো এই যে টার্নিং পয়েন্টটা হচ্ছে নবম লাইন, আর কি হবে দেখা যতদিন যাবে। এই প্রসঙ্গটাকে তিনি ষষ্ঠকের মধ্যে যখন ঢুকে যাচ্ছেন, যে নবমে বলছে, নবমের মধ্যে নবম চরণে সংশয় প্রকাশ করছেন, আর কি হবে দেখা। তাই তো কবি, এই যে আমি বলেছি, তিনি এই আর্থিক অনটনের মধ্যে দিন যাপন করছিলেন, নানাবিধ সমস্যায় তিনি জর্জরিত ছিলেন, তিনি প্রবাস জীবনে সফল হতে পারেননি, এবং তার সংশয়, তিনি হয়তো আর এই দেশে ফিরে আসতে পারবেন না, এই কপোতাক্ষ নদের সাথে আর হয়তো তার দেখা হবে না। সেজন্য এখানে সংশয়টা প্রকাশ হয়েছে। তিনি এই ষষ্ঠকের প্রথম চরণে এভাবে লিখেছেন, আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর
তুমি। তাহলে এখানে কি এতটুকু কি বুঝলাম আমরা প্রজারূপে, রাজরূপ, সাগরের দিতে। নদীটা আমরা জানি যে নদী বয়ে কোথায় যায়, শেষ হয় সাগরে, সাগরে গিয়ে পড়ে। তো প্রজা যেমন রাজাকে কর দে বা খাজনা দে, ঠিক একইভাবে বাড়িরূপ কর, এই যে কর বা ট্যাক্স, খাজনা, এটা বাড়িরূপ। বাড়ি হচ্ছে পানি, জলের মতো করে জল যেহেতু কপোতাক্ষ নদ গিয়ে সাগরে পতিত হয়েছে, সে কারণে কবি বলছেন যে এই কপোতাক্ষ নদও ঠিক একইভাবে সাগরকে কর দিয়ে যাচ্ছে। প্রজা যেমন রাজাকে কর দে, কপোতাক্ষ নদও ঠিক একইভাবে সাগরকে তার জলরাশিকে কর হিসেবে দিয়ে যাচ্ছে। এটি কবি এখানে বলেছেন। ঠিক আছে, অর্থাৎ কপোতাক্ষ নদ এই তার স্বাভাবিক নিয়মে নদ বা নদী যে কাজটা করে সাগরে গিয়ে শেষ হয়, ঠিক একই কাজটা সেই ছোটোবেলায় দেখেছে, এখনও সেই কপোতাক্ষ নদ একই কাজটা করছে। অর্থাৎ কপোতাক্ষ নদের কোনো চরিত্রের পরিবর্তন হয়নি, কবির হয়েছে। কবি শৈশব কৈশোরে একরকম ছিলেন, যৌবনে এসে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। তার এই যে ধ্যান ধারণা, চিন্তা চেতনা সব কিছুর মধ্যে পরিবর্তন হয়েছে। এখন তিনি অনুতপ্ত হয়েছেন, তিনি যে ভুল করেছেন, সেই ভুলের অনুশোচনায় তিনি আবার এমন ভুল করেছেন যে ভুল থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। এবং তোমরা বঙ্গভূমির প্রতি এই কবিতাটা পড়ে থাকবে, কবির যে আকুতি সেখানে আমরা লক্ষ্য করেছি। ঠিক একইভাবে এই কবিতার লেখনীর মাধ্যমেও কিন্তু কবির যে গভীর অনুশোচনা বোধ, সেই বোধ থেকে তিনি এই কবিতাটা লিখেছেন। দেখো, আমরা মূল কথাটা এখানে পাচ্ছি, এই মিনতি, মিনতি হচ্ছে আবেদন, এই মিনতি গাবে মানে গাইবে। কপোতাক্ষ নদের কাছে কবির মিনতি বা আবেদন হচ্ছে, তুমি এই মিনতি গাইবে। কোন মিনতি? বঙ্গজনের কানে। বঙ্গজ হচ্ছে যারা বঙ্গে জন্মগ্রহণ করেছেন, তার মানে বঙ্গবাসী, বাংলাভাষীদের কাছে বা কানে, তাদের কানে কানে তুমি গাইবে। কপোতাক্ষ নদকে অনুরোধ করছেন, তুমি গাইবে। শখে, এই যে শখে সম্বোধন করেছে, শখে হচ্ছে বন্ধু, হে বন্ধু, হ্যাঁ, বন্ধু হিসেবে তিনি তাকে সম্বোধন করেছেন। হে শখে, সখারিতে হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের যে নিয়ম, সেই নিয়মে। অর্থাৎ কবি যেহেতু কপোতাক্ষ নদকে ভুলেননি, সস্নেহে স্মরণ করেছেন, তাকে বন্ধু হিসেবে সম্বোধন করেছেন, কবির ঠিক একইভাবে অনুরোধ কপোতাক্ষ নদের কাছে, কপোতাক্ষ নদ যেন তাকে বন্ধুভাবে কল্পনা করে, তাকে অভিহিত করে। এবং সেই বন্ধুত্বের দাবিতে তিনি বলছেন, নাম তার এ প্রবাসে মজি হচ্ছে মজে গেলাম, অনুরক্ত হয়ে যাওয়া, মজি প্রেমভাবে, অর্থাৎ তিনি প্রেমে মজে গেছেন, এই প্রবাসের থেকেও প্রেমে মজে গেছেন। এবং লইছে যে তব নাম, তার নাম নিচ্ছেন বঙ্গের সঙ্গীতে, বাংলার সঙ্গীতে। এই সঙ্গীত বলতে বাংলার তিনি যে গান কবিতা রচনা করছেন, সেগুলোকে বলা হয়েছে সঙ্গীতে। তো তাহলে এখানে কি বোঝা গেল? যে কবির অনুরোধ, কবির মিনতি, কবির এই একান্ত আর্জি কপোতাক্ষ নদের কাছে। আসলে কপোতাক্ষ নদের কাছে কেন? কপোতাক্ষ নদের কাছে কবি এই মিনতি এই জন্য করেছেন, তার হৃদয়ের কাতরতা, হৃদয়ের যে আকুতি, সেটি হচ্ছে স্বদেশের জন্যে। তো স্বদেশকে সরাসরি তিনি বলতে পারছেন না। কপোতাক্ষ নদকে তিনি এই তোমার বন্ধু হিসেবে সম্বোধন করেছেন, তার প্রাণের সখা হিসেবে তিনি অভিহিত করেছেন। সেই জন্যে তার কাছে দাবি, কপোতাক্ষ নদে যেন তাকে বন্ধু হিসেবে ভাবে। কপোতাক্ষ নদ যেহেতু তার চরিত্রটা পরিবর্তন করেনি, সে সাগরকে এই আগেও কর দিত, তার জলরাশি এখনও দিচ্ছে। সুতরাং কপোতাক্ষ নদ কখনও যেহেতু তার চরিত্র পরিবর্তন করেনি, কবির ধারণা, কবির বিশ্বাস, কপোতাক্ষ নদ ঠিক একইভাবে তাকে আগে যেভাবে বন্ধু হিসেবে গ্রহণ করেছে বা বন্ধু হিসেবে তার সাথে যে সম্পর্কটা ছিল এখনও থাকবে। সেই জন্য এই স্বদেশের প্রতি কবির যে হৃদয়ের কাতরতা, যে গভীর বোধ, সেটি কপোতাক্ষ নদের প্রতি কবি তুলে ধরেছেন। কপোতাক্ষ নদ যাতে এই বঙ্গবাসীর কাছে তার হৃদয়ের কাতরতা
তার হৃদয়ের যে গভীর অনুভূতি স্বদেশের প্রতি সেটি যাতে তুলে ধরে, বঙ্গজনের কানে যাতে কপোতাক্ষ নদ তুলে ধরে যে তিনি এই প্রবাসে থেকেও কিন্তু ভুলে যাননি। তার প্রেমে পড়ে তার নাম কপোতাক্ষ ইয়েগুলো, তার গান, তারপরে কবিতা, এগুলোতে তিনি লিখে চলেছেন। তার সাহিত্যকর্মে এই বাংলার যে কপোতাক্ষ নদ এবং বাংলার যে অন্য সব কিছু তার রচনার মধ্যে এগুলো এসে গেছে। এই অনুরোধটা কবির যে এখানেই ভাবের পরিণতি, অর্থাৎ তার হৃদয়ের কাতরতা কাকে প্রকাশ করছে, কার জন্য হৃদয়ের কাতরতা? স্বদেশের জন্য, স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা। কপোতাক্ষ নদ হচ্ছে উপলক্ষ, কপোতাক্ষ নদকে উপলক্ষ করে কপোতাক্ষ নদকে তিনি মিনতি করছেন তার স্বদেশের জন্য তার যে হৃদয়ের কাতরতা, তার যে গভীর ভালোবাসা, সেটি যাতে কপোতাক্ষ নদ এই বঙ্গবাসীর কাছে তুলে ধরে। এই হচ্ছে এই কবিতার মূল কথা। তো তাহলে আমরা অষ্টকে কী লক্ষ্য করলাম? অষ্টকে ছিল ভাবের প্রবর্তনা। ভাবটা কী ছিল? ভাবটা ছিল তোমার একটা এই স্মৃতিকাতরতা। কপোতাক্ষ নদের প্রতি তার ফেলে আসা শৈশব কৈশোরের কথা কবি মনে করেছেন, স্মৃতিকাতর হয়েছেন। কপোতাক্ষ নদকে তিনি এই প্রবাস জীবনযাপন করতে গিয়ে উপলব্ধি করেছেন, ফেলে আসা তার সেই নিজ জন্মভূমি কপোতাক্ষ নদ, নিজ ভাষা, এগুলো যে অবজ্ঞা করে কবির যে পরিণতি হয়েছে, কবি সেখান থেকে শিক্ষা নিয়েছেন, হ্যাঁ, এবং তার যে উপলব্ধি হয়েছে, তিনি তার এই যে স্বকীয় যে ভাব, তার যে নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, নিজের দেশ, এটি ছাড়া একজন মানুষের প্রকৃত পরিচয় হতে পারে না, সেটি তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছেন। এবং এই উপলব্ধিটাকে তিনি স্মৃতিকাতরতার আবরণে, অষ্টকে আমরা দেখলাম যে স্মৃতিকাতরতার আবরণ, এটা পুরোটা তিনি নস্টালজিক হয়ে লিখছেন, স্মৃতিকাতর হয়ে লিখছেন। এবং ভাবের পরিণতিটা আমরা লক্ষ্য করলাম, এই স্মৃতিকাতরতার আবরণে আসলে মূল কথাটা হচ্ছে দেশপ্রেম। এই জন্য বলা হচ্ছে এই কবিতাটা তার স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেমের একটা উৎকৃষ্ট উদাহরণ, এবং সেই অভিব্যক্তিটা তিনি এই ষষ্ঠকের মধ্য দিয়ে যথার্থভাবে প্রকাশ করেছেন। তা আশা করি বোঝা গেল। এই ছিল আমাদের আজকের এই কবিতা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা এখানে শেষ করছি।